আসসালামু আলাইকুম। মায়াবাই ভৌতিকতার একটি নতুন সেগমেন্ট ভৌতিকতা অলৌকিকের আজকের পর্বে আমি জাহিদ আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভৌতিকতা অলৌকিকে আমরা সবসময় বাংলা সাহিত্য থেকে সংগ্রহকৃত ভৌতিক এবং রহস্যময় গল্পগুলো আপনাদেরকে শুনিয়ে এসেছি এতদিন, কিন্তু এবার আমরা আপনাদেরকে একটু ভিন্ন পরশ দিতে চাই। এবার আমরা চাই আপনাদেরকে ইতিহাসের পরশ দিতে। আজ আমরা আপনাদের শোনাব হিন্দুস্তানের ভয়ঙ্করতম খুনি সংগঠন ঠগীদের ইতিহাস, লেখক শ্রীপান্থের লেখা ঠগী বইটি থেকে। এই বইয়ে উল্লেখ করা সকল চরিত্র, পটভূমি, পরিবেশ এবং প্রতিটি ঘটনা ঐতিহাসিকভাবে সত্য। অসংখ্য পুঁথি এবং রেকর্ডকৃত তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে এই বইটি লেখক লিখেছেন। ঠগীদের একত্রিত হওয়া, তিলহাই মানে গুপ্তচর দ্বারা কাফেলার সন্ধান নেওয়া, এরপর তাদেরকে নির্মমভাবে ঝিনি দিয়ে হত্যা করার চাক্ষুষ লিখিত বর্ণনা আছে এই বইয়ে। সেই সাথে জেনারেল উইলিয়াম হেনরি স্লিম্যান কীভাবে ঠগীদের দমন করেছেন সেই ইতিহাস বর্ণিত এই বইয়ে। সাহেব খান পান কারুমাল্লাও এটি গল্পের কথা নয়, এই কথা ভূকুদদের, এনায়েতদের, ভয়ঙ্করতম ঠগীদের। আমি জাহিদ আমন্ত্রণ জানাই হিন্দুস্তানের ভয়ঙ্করতম খুনি সংগঠন ঠগীদের ইতিহাস ও জবানবন্দি শোনার জন্য। ভোপাল থেকে ঔরঙ্গাবাদের পথে হাঁটছিলেন দুই মুসলমান পথিক, দুজনের হাতে দুই গাদা বন্দুক, সঙ্গে একটি ছোট্ট আরবি ঘোড়া, ঘোড়ার পিঠে সওদা। রুক্ষ পাহাড়িয়া পথ, মাইলের পর মাইল জনহীন উপত্যকা, দিনান্তে কখনো কাটাগুলমের ঝোপের মতো এক আধখানা গ্রাম। চলতে চলতে ওরা তাপ্তি নদীর তীরে এসে হাজির হলেন। তাপ্তির সেই নামহীন ঘাটে সেদিন কোনো পীরের মেলা। এখানে ওখানে গাছতলায় রাশি রাশি মানুষ, কেউ রশি পাকাচ্ছে, কেউ তামাক খাচ্ছে, কেউ গলা ছেড়ে গান গেছে। তাদেরই একজন এগিয়ে এসে সালাম জানালো, বলল, আমার নাম রোশন জমাদার, দেশ ঝাঁসিরপুর গাক। দলে আমরা 5 কোটি 3 ঘন্টা, আমরাও ঔরঙ্গাবাদের যাত্রী। আর একজন 2 থালা খাবার নিয়ে এগিয়ে এলো, বলল, খেতে বসেছিলাম, আপনারা মেহমান, বহু দূর থেকে হেঁটে এসেছেন, আপনাদের না দিয়ে খেলে গুনাহ হয়। দেখতে দেখতে 2 দলের বন্ধুত্ব হয়ে গেল। খাওয়া দাওয়া সেরে নিশ্চিন্ত পথিকেরা একসঙ্গে চলতে আরম্ভ করলেন। তাই ভালো, নির্জন পথঘাট, দিনকাল ভালো নয়, দল যত বড় ততই মঙ্গল। বোরহানপুর পেছনে পড়ল। ঝাঁসির 112 মানুষের বিরাট বাহিনীর সঙ্গে এগিয়ে চলেছেন ভোপালের কারবারি যুগল। এবার আর কোনো ভয় নেই তাদের, কোনো দুশ্চিন্তা নেই। যেখানে রাত হোক, রাত্রি নিয়ে কোনো ভাবনা নেই। সন্ধ্যা যখন নামলো, ওরা তখন আরও 6 ক্রোশ দক্ষিণে একটি গায়ের বায়ে। গায়ের নাম তানকলি। রোশন জমাদার বলল, সেই ভালো, রাতটা তাহলে এখানেই কাটানো যাক। অদূরে সন্ধ্যায় শান্ত গ্রাম, কালো কালো করে ঘরগুলোর পিঠ ফুটে ধীরে ধীরে ধোয়া উঠছে। রাতের খাবারের আয়োজন হচ্ছে, ঘরে ঘরে প্রদীপ জ্বলছে, যেন এক ঝাঁক জোনাকি স্থির হয়ে আছে। চারদিকে তাকিয়ে ভোপালের মানুষ দুজনও ছায় দেয়, সেই ভালো। ঘোড়ার পিঠ থেকে বোঝা নামানো হলো। আম্রকুঞ্জের ধারে ছাউনি পড়ল। কেউ রুটি বানাতে বসলো, কেউ তামাক সাজাতে, কেউ ধারে কাছে শুকনো ডালপালা কিছু পাওয়া যায় কিনা তাই দেখতে বেরিয়ে গেল। হাতে হাতে কাজ, দেখতে দেখতে আয়োজন শেষ। সন্ধ্যার 2 ঘড়ি পরেই খাওয়া দাওয়া সম্পূর্ণ। রোশন জমাদার নিজে অতিথি দুজনের পাশে বসে একসঙ্গে খেলো। খাওয়া শেষে নিজে এগিয়ে গিয়ে তামাক সেজে নিয়ে এলো। তারপর বসলো গল্পে। নানা রাজ্যের নানা গল্প শুনতে শুনতে চোখ জড়িয়ে আসে, তবুও জোর করে জেগে বসে থাকতে ইচ্ছে করে। বহু দেশ দেখেছেন ভোপালের এই 2 কারবারি, কিন্তু এমন মিষ্টি গলা, গল্প বলার এমন ভঙ্গি আর কোনোদিন শুনেছেন বলে মনে পড়ে না। ওরা ঠায় জেগে বসে রইলেন। মাঝে মাঝে তামাক আসছে, জমাদার গুড়গুড় করে তারেই টানছে। বাতাসে মিষ্টি গন্ধ,
ওরা তন্ময় হয়ে রোশন জমাদের মুখের দিকে তাকিয়ে আছে। তাই ছিলেন। রাত কত কেউ তা জানে না, কিন্তু রোশন জমাদার নিজে বলেছে ভোপালের কারবারি দুজন তার মাদুরেই বসে গল্প শুনছিলেন। বোরহানপুর থেকে 6 ক্রোশ দূরে তানকলি গায়ের বায়ে আম গাছ তলায় বিছানো সেই মাদুরটিতে। তবু পরদিন ভোরে কোথাও খুঁজে পাওয়া গেল না মাস দুটিকে। ওরা হারিয়ে গেলেন। কোন জাদু বললে যেন উধাও হয়ে গেলেন। 2টো বন্দুক, একটি ঘোড়া, এক ঘোড়া সওদা, জলজন্ত 2টি মানুষ, কোথাও কোনো চিহ্ন নেই তার। ভোর হলো। উদ্বিগ্ন রোশন জমাদার চারদিকে ভালো করে তাকিয়ে দেখল। তারপর সূর্য ওঠার আগেই পা বাড়ালো দক্ষিণের পথে। তার ঝাঁসির দলে এবার আর ভোপালের কারবারিরা নেই। ওরা হারিয়ে গেছেন কোথায় কেউ জানে না। পুরো রোশন জমাদারের মুখের দিকে তাকালে মনে হয় সেও জানে না। হারিয়ে গেল। আরো একদল মানুষ হারিয়ে গেল। ওরা দলে ছিলেন 6 জন। দলপতি 15 বছরের এক তরুণ, বাকি 5 জন তার সহচর। একই দক্ষিণী পথ। কাকার কাছ থেকে বাবার কাছে ফিরে যাচ্ছে বালক। বাবা এক বর্ধিংশু গায়ের মোড়ল। কাকা ব্যবসায়ী, তিনি প্রবাসী, শহরে থাকেন। 15 বছরের ছেলে একে এত দূর পথে ছেড়ে দেওয়া নিরাপদ নয়। সাবধানী কাকা তাই সঙ্গে 5 জন লোক দিয়েছেন, তাছাড়া একটি ঘোড়াও। জিনিসপত্র যা দিয়েছেন এক ঘোড়াই যথেষ্ট। চলতে চলতে ওরা এসে হাজির হলেন এক সরাইখানায়। সেদিনকার মতো সেখানে রাত কাটানো ঠিক হলো। খাওয়া দাওয়া সেরে ওরা শুতে যাবে, এমন সময় সেই ছোট্ট সরাই এসে উপস্থিত হলো এক আগন্তুক দল। সে দলে মানুষ হবে প্রায় 40 জন। তারাও রাতটা এখানেই থাকতে চান। একই ছাউনির নিচে আস্তানা, সুতরাং আলাপ হলো। কথা প্রসঙ্গে যারা গেল ওরা জয়পুরের মানুষ, কাজের ধান্দায় দক্ষিণে এসেছে। দলপতি রুস্তম খাঁ আরও জানালো আপাতত দিন 3 তারাও এই একই পথে চলবে বলে মতলব করেছে। তারপর সর্দারের ছেলে যখন চলে যাবে বাবে জব্বালপুরের দিকে, ওরা তখন যাবে ডাইনে ইন্দোরের দিকে। শুনে ছেলেটি যারপন্নাই খুশি হলো। বহুত আচ্ছা, একসঙ্গে চলা যাবে। তার সঙ্গীরা মাথা নেড়ে সায় দিল। পরপর 2 দিন একসঙ্গে চলেছে ওরা। জয়পুরের রুস্তম খাঁ এখন আর দক্ষিণে বালকের কাছে অপরিচিত ভিনদেশী নয়। ওরা দুজনে যেন যুগ যুগান্তরের বান্ধব। নিজের বয়সের কথা ভুলে গেছে রুস্তম খাঁ। সে যেন কোনো স্নেহপরায়ণ অন্ধ অভিভাবক। বালক যা বলে তাতেই সম্মত। সে যদি বলে এই গাছতলায় বিশ্রাম করবে, তবে রুস্তম খাঁ সেখানেই ছাউনি ফেলতে আদেশ করে। জায়গাটা ভালো কি মন্দ সে কথা বিবেচনা করে না। 3য় দিনে ওরা এসে হাজির হলো রুঙ্গুর বলে একটা জায়গায়। ছোট্ট হাট, খানকয় মহাজনের ঘর। ওরা একসঙ্গে সেখানে রাত কাটালো। পরদিন সকালে আবার যাত্রা শুরু হলো। সন্ধ্যায় ওরা এসে দৌসা নামে এক হাটে এসে পৌঁছালো। বালক বলল আজ এখানেই থাকা যাক, কিন্তু বেঁকে বসলো রুস্তম খাঁর দলের লোকেরা। তারা বলল এখনো ভালো করে সন্ধ্যা মেলায়নি, হাঁটলে আরো 2 ক্রোশ পথ অনায়াসে এগিয়ে যাওয়া যায়। রুস্তম খাঁ তাদের অনেক বোঝালো, কিন্তু তবুও তারা কিছুতে এখানে রাত কাটাবে না। উপায়ন্তনহীন রুস্তম খাঁ বাধ্য হয়ে বিদায় নিতে হলো। সরাইখানায় কথাবার্তা বলে বালকের সব ব্যবস্থা করে দিয়ে সে বিদায় নিল। যাওয়ার আগে বলে গেল নসিবে থাকলে কাল আবার দেখা হবে। সত্যিই দেখা হলো। রুস্তম খাঁর দল তখনও যাত্রা উদ্যোগে আয়োজন ব্যস্ত। এমন সময় বালক এবং তার সঙ্গীরা এসে হাজির। বলল তোমাদের ধরবো বলেই আমরা অন্ধকার থাকতেই বেরিয়ে পড়েছিলাম। কই পারলে কি পালাতে? খুশিতে বুড়ো রুস্তম খাঁর চোখ ভরে জল এলো। আবার 2 দল একসঙ্গে পথে নামলো। এবার সন্ধ্যা নামলো একটি মরা নদীর ধারে। রুস্তম খাঁ আজ বালককে ছেড়ে দিতে রাজি নয়। তার হুকুমে সেখানে ছাউনি পড়ল। তখনও রাত হয়নি। চারদিকে জনহীন প্রান্তর। পথের ডাইনে হঠাৎ কতখানি বন। নদীর ধারে অস্তয়মান সূর্যের দিকে মুখ করে রুস্তম খাঁ বসে আছে। পাশে তার সেই বালক, অদূরে তার সঙ্গীরা। কেউ ঘোড়ায় তদারক করছে, কেউ রান্নার আয়োজন করছে। রুস্তম খাঁ জয়পুরের গল্প বলছে। বালক তন্ময় হয়ে সে কাহিনী শুনছে। হঠাৎ কি হলো, বালকের চোখ থেকে মূর্তি সব যেন উধাও হয়ে গেল।
সে হারিয়ে গেল। তার 5 সঙ্গী, ঘোড়া সব উধাও হয়ে গেল। বাবার কাছ থেকে খবর এলো ছেলে বাড়ি ফেরেনি। উন্মাদের মতো কাকা পথে নেমেছিলেন তাকে খুঁজতে 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 রঙ্গুরে সেই মহাজনের ঘর। সেখানে এসে তিনি শুনেছিলেন ছেলেটি সেখানে রাত কাটিয়েছিল বটে। তারপর দৌসা, সেখানেও সেই একই কথা। ভোরে ওরা এখান থেকে বেরিয়ে গেল। কাকা ঘোড়ার খুর ধরে আরো কয়েক ক্রোশ এগিয়েছিলেন, কিন্তু পদচিহ্ন সেই নদীর তীরে সেই যেন শেষ। তারপর আর কেউ নেই, কিছুই নেই, শুধু সেই মরা নদী, জনহীন প্রান্তর আর এক টুকরো বন। তার আদুরে ভাইপো কোথাও নেই, সে কোথাও হারিয়ে গেছে, কোথায় কেউ জানে না। কদিন পরে দৌসার সেই সরাইখানে আবার ফিরে এসেছিল রুস্তম খাঁ। ঘরে ফেরার পথে উন্মত্ত কাকা তখনও সেখানে হাউ হাউ করে কাঁদছেন। রুস্তম খাঁ এগিয়ে এসে খবর নিয়েছিল বালকের। তার মুখের দিকে তাকিয়ে শোকাতুর কাকা শেষ সান্ত্বনা পেয়েছিলেন সেদিন। কি করে হারিয়ে গেল ছেলেটি, পুরো এখনো তা ভাবতে পারে না। 19বিংশ শতকের 3য় দশকের কাহিনী। তখনও রেল বসেনি, কিন্তু কলকাতার পত্তন হয়েছে। ভারতের কোম্পানির রাজত্ব দ্রুত মধ্যাহ্নের দিকে এগিয়ে চলছে, কিন্তু তবুও সেই জন্য কোনো অবিশ্বাস্য পৃথিবীর খবর। ভারত এক অবিশ্বাস্য দেশ। তার ঘর থেকে বের হলে মানুষ ঠিকানায় পৌঁছায় না, তারা হারিয়ে যায়। নিরুদ্দিষ্ট। আজকের পৃথিবীতেও বিস্ময়কর কোনো ঘটনা নয়। মানুষ এখনো হারিয়ে যায়। কখনো স্কুল থেকে ফেরার পথে 12-13 বছরের ছেলে হারিয়ে যাচ্ছে, কখনো সিনেমার পথে অষ্টাদশী তরুণী, কখনো বা তীর্থের ঘাট থেকে কুলবধূ, ট্রেনের কামরা থেকে সুপ্রতিষ্ঠিত গৃহস্থ। কিন্তু সেদিনের কাহিনীর সঙ্গে কোনো মিল নেই তার। সেই নিরুদ্দেশের দল আরও নিঃশব্দ, তাদের হারিয়ে যাওয়ার পথ আরও নিশ্চিদ্র। ঝাঁকে ঝাঁকে সেপাই হারিয়ে যেত, ছুটি নিয়ে দল বেঁধে দেশে যেত আর ফিরত না। ফৌজের কর্তৃপক্ষ কিছুকাল অপেক্ষা করতেন, তারপর নাম কেটে দিতেন। পাশে লাল পেন্সিলে লিখে রাখতেন ডেজার্টার, পালিয়ে গেছে। উত্তর ভারতে তীর্থ করতে গিয়ে দক্ষিণের মস্ত দলটি কোনোদিন আর গায়ে ফিরত না। আত্মীয়রা অপেক্ষা করতেন, তারপর কেঁদে কেটে আবার সংসারে মন দিতেন। কোনো স্মরণীয় সন্ধ্যায় অথবা নিঃসঙ্গ শয্যায় বুকটা মোচড় দিয়ে উঠতে মনে মনে নিজেদেরকে সান্ত্বনা দিতেন। ভাগ্যবান ছিল, গঙ্গা স্নান করতে গিয়ে গঙ্গা প্রাপ্তি হয়েছে। বনপথে বাণিজ্য করতে গিয়ে ভোপালে সদাগর যখন ঘরে ফেরে না, 5 দিনের পথ ভেঙে ছেলে মায়ের কোলে ফিরতে পারে না। লোকে বলতো বাঘে খেয়েছে, নয়তো সাপে, কিংবা অজ্ঞাত কোনো ব্যাধিতে। ভারতবর্ষ তখন এক আশ্চর্য দেশ। বছর বছর তখন হাজার হাজার মানুষকে যেখানে সেখানে বাঘে খায়, হাজার হাজার মানুষের গঙ্গা প্রাপ্তি হয়, হাজার হাজার সেপাই কোম্পানির ফৌজ থেকে পালিয়ে যায়। সেই জন্য এক নিরুদ্দেশের দেশ। সেখানে হারিয়ে যেতে কোনো মানা নেই। বিশেষ কোনো বছরে নয়, বছরের পর বছর, যুগের পর যুগ তাই হয়ে যাচ্ছিল। হারিয়ে যাওয়া তখন বিস্তীর্ণ ভারতে প্রতিদিনের নিয়ম। জনৈক ইংরেজ ঐতিহাসিক খুব সাবধানে মনোযোগ দিয়ে হিসেব কষতে বসেছিলেন এবার। হিসেব শেষে তিনি জানিয়েছিলেন 19বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত তার আগের 300 বছরে প্রতি বছর গড়ে অন্তত 40,000 মানুষ হারিয়ে গেছে এদেশের কোল থেকে। হ্যাঁ, বছরের পর বছর, 300 বছর, প্রতি বছর গড়ে তাদের সংখ্যা ছিল 40,000। কোথায় গেল সেই লক্ষ লক্ষ লোকের জনতা? কোথায় গেল ভোপালে সেই 2 কারবারি, জব্বালপুরের পথ থেকে 5 সঙ্গী সহ 15 বছরের দক্ষিণী মোড়লতনায়? উত্তরটা দিয়েছিল রোশন জমাদার নয়, তার ওপরওয়ালা বুকুত জমাদার। সাহেবের কাছে সগর্বে সে বলেছিল, বাঘ নয়, সাপ নয়। যতদূর মনে পড়েছে, ভোপালে সেই কারবারি 2 জন হারিয়ে গিয়েছিল, যার হাতের ছোঁয়ায় সে আমি। আমার নাম বুকুত জমাদার, দেশ ঝাঁসির পুরাগা। বুড়ো জমাদার টেবিলের উপর বসা সাহেবকে সালাম জানিয়ে সোজা হয়ে দাঁড়িয়েছিল। তারপর বিনা ভূমিকায় শুরু করেছিল তার জবানবন্দি। শরৎকালের কথা। সেবার আমরা দক্ষিণের পথে বের হয়েছি। আমরা মানে আমি, ঠাকুরি, ধকুল, পাণ্ডে আর মুখলাল, এ 5 জন।
সবাই আমরা এক গায়ের মানুষ। ঝাঁসি, ভিলসা, রেলি হয়ে আমরা ভোপালের দিকে এগিয়ে চললাম, কিন্তু ভোপালে গেলাম না। শহর ডাইনে রেখে আমরা নর্দমা পার হলাম। নদীর উপরে গা, গায়ের ধারে মস্ত এক বট গাছ। আমরা সেখানে বসে বিশ্রাম করছি। হঠাৎ চোখ পড়ল অদূরে একটি গাছতলায় কারা যেন জট পাকিয়ে বসে আছে। অনেক লোক। আমাদের একজন গিয়ে খবর করে আইলো। ওরাও আমাদের মতোই একই মতলব নিয়ে পথে নেমেছে। সেই দলে ছিল 50 জন। সবাই এক দলের মানুষ নয়। 10 জন ছিল রসুন জমাদারের অনুচর, 3 জন গোলাপ খায়ের, কিছু মাদারি শেখের, কিছু আহির মোল্লা এবং কিছু কেরিলোদের। 7 জন করেছিল ঘুরিবা আর জুলফিকার জমাদারের ছেলে। আলাপ হলো। আমাদের মতো ওরাও তখন পর্যন্ত খালি হাত। সুতরাং স্থির হলো একসঙ্গে চলাই ভালো। সেই রাতে আমরা সেই গাছতলা কাটিয়ে দিলাম। পরদিন ভোরে আবার শুরু হলো পথ চলা। এবার আমাদের বেশ বড় দল। 2 দিন পরে দল আরও বড় হয়ে গেল। তৃতীয় দিন চলতে চলতে পথে দেখা হয়ে গেল 54 জনের আরও একটি দলের সঙ্গে। অবশ্য তারাও সবাই একই দলের লোক ছিল না। প্রসাদ লতি, পরশুরাম জমাদার, মনোহর জমাদার প্রত্যেককেই তাদের আলাদা আলাদা দল নিয়ে এই পথে নেমেছে। পথেই তারা এক হয়েছে, একসঙ্গে চলেছে। আমরাও যোগ দিলাম তাদের সঙ্গে। তারপর সবাই মিলে হাঁটতে হাঁটতে কদিন বাদে এসে হাজির হলাম তাপ্তি নদীর ধারে। দলে আমরা এখন 112 জন। সেখানেই আলাপ হয়েছিল ভোপালের কারাবারি 2 জনের সঙ্গে। তারপরে ভার দেওয়া হয়েছিল বিন্দেশিদের বশ করবার। রোশন জমাদার পুরনো লোক, তার মোটেই বেগ পেতে হয়নি। তানকলি সম্পর্কে আগেই মনস্থির করে রেখেছিলাম আমরা। জায়গাটা ভালো, নির্জন, অদূরে গায়ের উত্তরে নদী, নদীর ধারে পথ, পাশেই বন। এর চেয়ে ভালো জায়গা কয়েক ক্রোশের মধ্যে আর ছিল না। খাওয়া দাওয়ার পরেই তাই ঝিনি দেওয়া হলো। মানুষ দুটি অবশ্য বসেছিল রোশন জমাদারের মাদুরে, কিন্তু সে হাত ছোঁয়নি। কাজটা শেষ করেছিল খোদা বক্স আর ভূকত ব্রাহ্মণ। কত পাওয়া গেল? সাহেবের হয়ে প্রশ্ন করলেন হিন্দুস্তানি দারোগা। নগদ পাওয়া গিয়েছিল হুজুর 150 টাকা, তাছাড়া 2টো বন্দুক, একটা ঘোড়া, 1 ঘোড়া কাপড় চোপড়, সওদা। ওগুলো বাদ দিলে ভাগে মাথা পিছু প্রত্যেকে 1 টাকা করে পেয়েছিলাম আমরা। মাত্র 1 টাকা? সবিস্ময়ে বুকুত জমাদারের মুখের দিকে তাকিয়েছিলেন সাহেব। নিষ্পৃহ জমাদার উত্তর দিয়ে চল, হ্যাঁ হুজুর, তবে কদিন পরে বারবাঘাট সব পুষিয়ে দিলে। বারবাঘাট? গোটা ঘর আবার নড়ে চড়ে বসল। সাহেব টেবিলে মেলে রাখা ম্যাপটার জায়গাটায় পাশে একটা ছোট্ট লাল দাগ দিয়ে কান পাতলেন। দারোগা খাতার পাতা উল্টালেন। বুকুত জমাদার জন্য এই জন্যই তৈরি হওয়ার অপেক্ষাতে চুপ হয়েছিলেন। এবার বুকুত জমাদার মুখ খুলল। ভোপালের কারবারিদের নিয়ে ঝামেলা যা ছিল তা তো রাত্রিরেই মিটে গেল। পরদিন ভোরে আবার পথে নামলাম আমরা। এবার বোরহানপুর থেকে 10 ক্রোশ দক্ষিণে ঈদৌলাবাদ। শহরের বাইরে শহরতলির এক কোণে পথের ধারে কয়েকটা গাছ, তার আড়ালেই এক ফকিরের টুকিয়া, ছোট্ট একটা ঘর। সেদিনকার মতো সেখানেই ছাউনি ফেললাম আমরা। নসিব ভালো, সেই দিনই খবর পাওয়া গেল 8 জন শহরের দিকে যাচ্ছে। তারা বোম্বাইয়ের নামি দামি ধনরাজ শেঠের লোক। টাকা নিয়ে বোম্বাই থেকে ইন্দোর চলেছে। সঙ্গে রয়েছে 6টি বন্দুক, 2টি উট। উটের পিঠে থলি বোঝাই টিপু শাহী রুপেয়া। তিল হাইরা আরও খবর নিয়ে এলো। আজকের মতো রাতটা তারা ইলাহাবাদেই কাটাবে। খোদা বক্স আর মুল্লু জমাদারকে তিল হাই করে পাঠিয়ে দেওয়া হলো শহরে। আর এ থেকে তারা লোকগুলোর উপর নজর রাখবে। তিলহাইদের কাইতে এটাই কাজ। পরদিন সকালে আবার পথ ধরল। পেছনে পেছনে আমাদের তিলহাই। আমরা ভেবেচিন্তে দেখলাম দিন শেষে ওদের তানকলিতে গিয়ে থামতেই হবে। কিন্তু মাত্র 1 দিন আগে সেখানে ভোপালের কারবারিদের নিয়ে খেলে এসেছি আমরা। তাই ঠিক হলো ও পথে আজই আবার ফিরে না যাওয়াই ভালো। বদলি হিসেবে আমরা চান্দবি বেছে নিলাম। আগেই বলেছি সেদিন আমাদের নসিব ভালো। তিলহাইরা পথে খবর দিয়ে গেল তানকলিতে থাকছে না, তারা রাত কাটাবে বোরহানপুরে। শুনে পরদিন ভোরে 50 জন বাসামরদ নিয়ে মহারাজ পাঠক, জালিম আর পরশুরামরা চলে গেল বোরহানপুরের দিকে।
আর একদল চলে গেল অন্যদিকে, ভোপালের জেলা দেউলিয়ার পথে। কে জানে বোম্বাইওয়ালারা শেষ পর্যন্ত ওদিকে মন না নেয়। সন্ধ্যার 1 ঘড়ি আগে আমরাও বোরহানপুরে এসে সামিল হলাম। এবারও শহরের বাইরে ছানি ফেলতে হলো, পথের উপর নজর রাখতে হবে। তিলহাইয়া খবর দিয়ে গেল ওরা বাজারে উঠেছে। মুল্লু আর দলের আরেকজন তক্ষুনি চলে গেল বাজারে, কিন্তু রকুইরেরা বাজারে নেই। ওরা গোটা বাজার তন্ন তন্ন করে খুঁজল। এক জায়গায় 3টে অটো দেখতে পেল, কিন্তু রকুইরেরা কোথাও নেই। ওরা মুখ বেজা করে ফিরে এলো। সঙ্গে সঙ্গে খলিল, মনোহর আর মুদারা এই 3 জনকে পাঠিয়ে দেওয়া হলো আসিরের পথে। ওদের বলে দেওয়া হলো, যদি হদিস করতে পারো তো 100 রুপিয়া। আমরা তোমাদের জন্য আসির অপেক্ষা করব, তারপর বর্গায়। ওরা 3 জন যখন আসিরে পৌঁছেছে তখন মাঝরাত, সুতরাং রাতে তার খবরাখবর বিশেষ হলো না। পরদিন ভোরে আমরা আসিরে গিয়ে হাজির হয়েছি। কথা মতো পরদিন ভোরে যখন আমরা আসিরে গিয়ে হাজির হই ততক্ষণও কিন্তু রকরিয়াদের কোনো খবর নেই। মিছিমিছি আর এখানে বসে থেকে কিলাম। আমরা আশরাফ আর মঙ্গে 2 জনকে বাজারে পাঠিয়ে বর্গায়ের পথ ধরলাম। ওদের বলে দিলাম, আটা ময়দা যা পাওয়া যায় সব কিছু কিনে তোমরা চলে এসো। আমাদের সামনে যে নাড়াটা দেখছো তার ধারে অপেক্ষা করে থাকবো। বাজার থেকে ছুটে ছুটে ফিরে এলো ওরা। বললো রকইরেরা বাজারে ছিল। আমরা দেখে এলাম কাস্টম হাউসে উঠে বসে তারা হিসাব মিটাচ্ছে। আমরা সেখানে 2 জন তিলহাই পাঠিয়ে দিয়ে তক্ষুনি বর্গায়ের পথ ধরলাম। বর্গায় এসেছি। কতক্ষণ পরেই তিলহাইরা ফিরে এলো। কানে কানে বলল, রকইরেরা পথ বদলেছে, তারা এদিকে আসছে না, পঞ্চপুকুরের দিকে যাচ্ছে। শুনে তক্ষুনি আবার সে পথ ধরতে হলো। কিন্তু তাজ্জব ব্যাপার, ওরা পঞ্চপুকুরেও নেই। তবে কি মানুষগুলো হাওয়া হয়ে গেল? সারা রাত আমরা পঞ্চপুকুরে নানা জল্পনা কল্পনা করলাম। ভোর হওয়া মাত্রই 6 জনকে পাঠিয়ে দিলাম চারদিকে, যে করে হোক খুঁজে বের করতে হবে মানুষগুলোকে। সন্ধ্যার কিছু আগে শেরপুরের পথে গিয়েছিল যে 2 জন, তারা ফিরে এলো। এসে খবর দিল রকরিরা আগের রাতেই শেরপুরেই কাটিয়েছে। এখন তারা ইন্দোরের দিকে হাঁটছে। শেরপুর থেকে 8 ক্রোশ দূরে তারা রাত কাটাবে। ওরা গায়ের নামটাও জেনে এসেছিল। আস্তে আস্তে অবশ্য বলে গেছে। অন্য 4 জন লোকও ততক্ষণে ফিরে এসেছে। তারা জানালো রকরিরা কোথায় গেছে কেউ তার আভাস দিতে পারে না। বোঝা গেল শেরপুরের পাওয়ার খবরটাই পাকা। আমরা সমানুষ না করে ইন্দোরের দিকে পা চালালাম। দলের সবাই ক্লান্ত, কিন্তু তবু খবর যখন পাওয়া গেছে হাঁটতেই হবে। 8 ক্রোশ হেঁটে অবশেষে আমরা যখন সে নাম না জানায় গায়ে এসে হাজির হয়েছি তখন মাঝরাত। পথের ধারে একটা বট গাছ, তার তলাতেই আমরা মাদুর পেতে একটু গড়াগড়ি দিয়ে নিলাম। ভোরে সত্যি সত্যি গা থেকে বেরিয়ে এলো রকইরেরা। আমরাও যাত্রার জন্য তৈরি হলাম। প্রায় 2 মাইল হেঁটেছি। এমন সময় সামনে এসে দাঁড়ালো কাস্টমস চৌকির চৌকিদাররা। ওদের সঙ্গে কথা বলতে বলতে রকইরেরা চোখের আড়ালে চলে গেল। পাছে একবারেই হারিয়ে যায় সেই ভয়ে আমি কোচর থেকে একটা টাকা আর একটা সিকি দিয়ে তাড়াতাড়ি চৌকিদারদের সঙ্গে মিটিয়ে নিলাম সব দেনা পাওনা। পাছেই একেবারে আবার হারিয়ে যায় সেই ভয়ে আমি কোচর থেকে একটা টাকা আর একটা সিকি দিয়ে তাড়াতাড়ি চৌকিদারদের সঙ্গে মিটিয়ে নিলাম দেনা পাওনা। ইতিমধ্যেই লোকগুলো বারোয়া ঘাটে নর্দমা পার হয়ে গেছে। নদীর ওপারে বারোয়া বাজার, সেখানে ওরা আস্তানা বেঁধে ফেলেছে। আমরাও যথারীতি গাছতলায় বসে পড়লাম। লোকগুলো সেদিন পথে বের হলো না, বোধহয় ক্লান্ত হয়ে পড়েছিল, তাই একটা দিন জিরিয়ে নিচ্ছিল। আমরাও ক্লান্ত, বিশ্রামের সুযোগ পেয়ে মনে মনে তাই খুশিই হলাম। পরদিন ওরা বাজার ছাড়তে যাবে এমন সময় কাস্টমস চৌকির দারোগার তলব পড়ল। সবাইকে তার সামনে দিয়ে যেতে হবে, কিন্তু রকইরেরা ঝঞ্ঝাটে পড়ে গেল। আমরা সেখানে গিয়ে দেখি মাসুল নিয়ে দারোগার সঙ্গে কথা কাটাই চলছে তাদের। ভালোই হলো, যতক্ষণ ওদের মামলার ফয়সলা না হচ্ছে ততক্ষণে আমরাও আমাদের মাসুল দিচ্ছি না, কেননা ওদের পিছু পিছু চলাই আমাদের মতলব। বেলা গড়িয়ে চলল, কিন্তু দারোগা তবুও কিছুতেই ছাড়ছে না ওদের। আমরাও সেই থেকে বসে আছি। শেষে আমাদেরই একজন মহারাজ পাঠক এগিয়ে এলো। সে দারোগাকে বলল, হুজুর, এতক্ষণ ওদের আটকে রেখেছেন, এদিকে যে বিকেল হতে চললো, বেচারারা টাকা পয়সা নিয়ে যাচ্ছে, পরে যদি কিছু একটা হয়। ওর কথা শুনে দারোগার চৈতন্য হলো। তিনি তক্ষুনি পাওনা নাগাদ সব কিছু বুঝে নিয়ে ওদেরকে ছেড়ে দিলেন।
কিন্তু রকইরা ততক্ষণে মত পাল্টে ফেলেছে। পাঠকের কথায় তাদেরও হুঁশ হয়ে গেছে। অবেলায় তারা এই চৌকি ছেড়ে যেতে রাজি নয়। আমাদেরও তাই বাধ্য হয়ে কাছাকাছি থাকতে হলো। চৌকি থেকে 2 ক্রোশ গিয়েই আমরা সেদিনকার মতো হাঁটায় ক্ষান্ত দিলাম। সেখানেই রাতে রান্না বান্না খাওয়া দাওয়া হলো। সকালে সবে আমরা তৈরি হচ্ছি, এমন সময় পথের বাকি ওদের উট উকি দিল। তাড়াহুড়ো করে আমরাও তল্পি তল্পা বেঁধে নিয়ে আবার চলতে আরম্ভ করলাম। কিছু দূর গিয়ে সামনে একটা নালা, তার ধারে প্রকাণ্ড এক বাঁশবন। আমরা সেখানে বসে গেলাম, যেন বিশ্রাম নিচ্ছি। দলে 2 জন গিয়ে কটা বাঁশ কেটে নিয়ে এলো। আমরা বসে বসে সে পাশে কখনো লম্বা লাঠি বানালাম। আগের দিন রাতে কাস্টম চৌকিতে একজনকে রেখে আসা হয়েছিল। ঘোড়ায় চড়ে সে রকইরাদের আগে আগে চলে এলো, এসে আমাদের সঙ্গে বিশ্রাম করতে বসে গেল। তার প্রায় পেছনে পেছনেই রকইরা এসে হাজির। ওদের দেখা দেখি তারাও আমাদের সামনে এসে থেমে দাঁড়ালো। তারপর অনুরোধ করা মাত্র আমাদের সঙ্গে তামাক খেতে বসে গেল। ওরা তামাক খাচ্ছে, আমরা ধীরে ধীরে ওদের ঘিরে বসছি। হঠাৎ ঝিনে উঠল, ওরা মাটিতে লুটিয়ে পড়ল। 2 জন তখনও উঠে পিঠে ছিল। আমাদের জানা ছিল তাই থাকবে হয়তো, সেই জন্যই লম্বা লাঠিগুলো ব্যবস্থা করেছিলাম। তাই ওদের ধরে নামানো হলো। তারপর মাত্র কয়েক মিনিটের মামলা। এবার সাহেব প্রশ্ন করলেন, দেহগুলোও কোথায় রেখেছিলে বকুত? বকুত বলল, কেন? সে শুকনো নালার তলায়। সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিল সে। ওদের চাপা দিয়ে আমরা বড় রাস্তা ছেড়ে তক্ষুনি ঘুরিবার দিকে পা বাড়ালাম। এবার আমাদের আঁকা বাঁকা বনপথ। 2 ক্রোশ চলে উঠের পিঠে বোঝা নামিয়ে সেগুলো ঘোড়ার পিঠে চাপানো হলো। উট দুটোকে ছেড়ে দেওয়া হলো বনে। সেখান থেকে আবার আমরা অন্য পথ ধরলাম। এবার আর ইন্দোরের দিকে নয়, পূব দিকে। 3 দিন চলে অবশেষে সন্দলপুরে এসে হাজির হলাম আমরা। এখানে এসে খুরজিগুলো কাটা হলো। কি পেলে? কলম থামিয়ে তারকা প্রশ্ন করলেন। বকুত বললেন, বস্তা থেকে পাওয়া গেল 15,000 টিপু শাহী টাকা, 100 তোলা রূপা এবং সিলমোহর করা একটি পেতলের বাক্স। তাতে কি ছিল? আবার প্রশ্ন করলেন দারোগা। ততক্ষণে ফর্দটা টোকা হয়ে গেছে তারা। ভকুত বললেন, তাতে ছিল 4টে হীরের আংটি, 8টা মুক্ত আর 1 জোড়া সোনার বালা। হয়তো কাকে উপহার পাঠিয়েছিল ধনরাজ সেট। জিনিসগুলোর দাম ধরে নিয়েছিলাম আমরা 1000 টাকা। তবে আখেরে খুব বেশি কিছু ভাগে পড়েনি আমাদের। দলটা বড়, তাছাড়া জালিম একটা মোটা টাকা আগেই একপাশে সরিয়ে রেখেছিল, কেননা বন্ধচলে একটা পুজো দিতে হবে। তাহলে প্রত্যেককে 200 টাকা করে আমরা পেয়েছিলাম। প্রত্যেকে সমান পেয়েছিলে? দারোগা আবার প্রশ্ন করলো। ভগত বলল, হ্যাঁ, এমনকি যারা হাজির ছিল না তারাও নিজ নিজ ভাগে টাকা পেয়েছিল। ভোপালে যারা চলে গিয়েছিল তাদের পাওনা মিটিয়ে দেওয়া হয়েছিল তাদের আত্মীয় বন্ধুদের হাতে। আমাদের মধ্যে নিমক হারামি নেই হুজুর। বকুত জমাদার সগর্বে তার জবানবন্দির উপসংহার টেনেছিল। কিন্তু প্রতীকদের বেলায় তার উল্টোটাই ছিল ধর্ম। সেখানে বিশ্বাসঘাতকতাই ছিল চিরকালের নিয়ম। বকুত জমাদারের কাহিনীটি 1833 সনের। রুস্তম খাঁ দক্ষিণে সেই 15 বছরের বয়সের মোড়ল তনের কাহিনী শুনিয়েছিল 1834 সালের জানুয়ারিতে। সে বছর ডিসেম্বরে আরও এক জমাদার জুলফিকার তার স্মৃতি মন্থন করে যে কাহিনীটি শুনিয়েছিল সেটি ঘটেছিল 21 বছর আগে। সেও এক সাংঘাতিক বিশ্বাসঘাতকতার কাহিনী। জুলফিকার জমাদারের নিজের জবানিতে তার বিবরণ। জুলফিকার বলছেন, সেবার মহরমের পরে আমরা 300 জন একত্রে মিলিত হলাম। স্থির হলে এবার পথে নামতে হবে। তারা কোন দিকে যাবে তা ঠিক হতে না হতেই হাতের সামনে এসে হাজির হলো 27 জন মানুষের একটা দল। শোনা গেল আমরা যেখানটায় আছি তার পাশেই বাজারে আস্তানা গেড়েছে তারা। সঙ্গে 4টি সওদা বোঝাই ঘোড়া। পরদিন সকালে ওরা লাকদাউনের দিকে যাত্রা করেছে। পেছনে পেছনে আমরা সে পথে পা বাড়ালাম। কয়েক ক্রোশ পরেই দুদলে দেখা হয়ে গেল। প্রথমে ওরা আমাদের এড়িয়ে যেতেই চেয়েছিল, কিন্তু আমাদের মধ্যে প্রবীণ যারা ছিল তারা কথায় কথায় পথের বিপদের কথা মনে করিয়ে দিল। এত দূরের পথ, বনপথে টাকা পয়সা এভাবে নিয়ে একা একা চলা কি ঠিক হবে? ওরা মাথা নাড়ালেন, হ্যাঁ, কথাটাই ঠিক। নিজেরা নিজেরা পরামর্শ করে তারা স্থির করেন একসঙ্গে চলেই বুদ্ধিমানের কাজ।
আমরা জানতাম ওদের শেষ পর্যন্ত এই মতই হবে। পাশে বিগড়ে গিয়ে অন্য পথে পা দেন সেই ভয় ইতিমধ্যে নিজেরা দলে ভাগ হয়ে গিয়েছি। এক দল ওদের সঙ্গে আছি, আর এক দল অন্য পথে এগিয়ে গেছে। আমরা বিফল হলে একদিনে কি দুদিন পরে তারা দায়িত্ব নেবে। তার আর দরকার হলো না, ওরা রাজি হয়ে গেল। আমরা 125 জন আর ওরা 27 জন। এবার একসঙ্গে যাত্রা শুরু হলো। ঘনিষ্ঠতা হতে আরও একটা দিন কেটে গেল। পরদিন ঝিনি উঠল। 1833 সনের এপ্রিলে শেখ এনায়েত যা শুনেছিল তা আরো লোমহর্ষক, আরো নিষ্ঠুর। শেখ এনায়েত বলল, 15 বছর আগের কথা। তুমি তখন কোথায় ছিলে ঠিক জানি না সাহেব, কিন্তু হয়তো নিজের দেশের ছিলে। গর্বিত নায়ক এনায়েত পুরোনো দিনের কথা বলতে বলতে হঠাৎ থেমে গিয়েছিল। তারপর মাথা চুলকে বলেছিল, হ্যাঁ, নাম ছিল তার বটে, জেনকিন সাহেব। তিনি তখন নাগপুরের রেসিডেন্ট, তাই নাকি হুজুর? খবর পেলাম সাহেব সদল বলে নাগপুর থেকে বান্দার দিকে চলেছেন। আমরা তখন জব্বলপুরে 125 জন বেকার বসে আছি। খবর পেয়ে ভাবলাম মন্দ কি, বাঘের লেজে একবার হাত দিয়ে দেখা যাক না, মায়ের কি মর্জি। জব্বলপুর ছেড়ে আমরা শেওড়ায় এসে খাপ পেতে ঘাপটি মেরে বসে রইলাম। জেনকিন সাহেব আমাদের সামনে দিয়ে চলে গেলেন, পেছনে পেছনে তার লোকজন। সে হুজুর, মস্ত বড় দল। দেখে মালুম হলো এ দল আমাদের কর্ম নয়, কিন্তু একেবারে বিনা চেষ্টা ছেড়ে দিতেও মন রাজি হলো না। আমি মাথা খাটালাম, বুদ্ধির অসাধ্য কিছু নেই। একটা উপায় বের হলো। সাহেবের দল চলছে, সঙ্গে আমরাও। চলতে চলতে 2-4 জনের সঙ্গে আলাপ হলো। সাহেব সঙ্গে আছে বটে, কিন্তু সবাই তো সাহেব নয়। ক্রমে কয়েকজনের সঙ্গে ঘনিষ্ঠতা হয়ে গেল। তাদের আমরা বোঝালাম একেবারে সাহেবের সঙ্গে সমান কদমে চলতে হবে। তার কি কথা, তোমরা ভাই একটু দূরে, একটু ধীরে ধীরে চলো না, তাতে তোমাদেরই সুবিধে। দেখছো না এত বড় দল, যেখানেই যাচ্ছে জিনিসপত্রের দরে যেন আগুন লাগছে, কুয়োর জল শুকিয়ে যাচ্ছে। একটু পেছনে গেলেই তোমাদের সুবিধে, কিংবা আগে আগে অন্য পথে। প্রথম দিন কথাটা ওরা কানে তোলেনি। দ্বিতীয় রাত্রে একটু ভাবান্তর দেখা গেল। সুযোগ বুঝে অসুবিধাগুলো আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো। এক জায়গায় এত মানুষ, বাপরে, না যা একটু শান্তিতে ঘুমানো, না চলে একটু দিল খোলা কথাবার্তা। সঙ্গে অনেকের জেনানা ছিল, তার মুখ দেখে বোঝা গেল কথাটা তারা মেনে নিয়েছে। পরদিন জেনকিন সাহেবের দল থেকে সত্যি একটা টুকরো ছিটকে পড়ল। সাহেবের তখনও লটর বটর গোছানো হচ্ছে। আমরা পছন্দের জনা কয়েক সঙ্গে নিয়ে ক্যাম্প ছেড়ে বেরিয়ে পড়লাম। শিকারপুরে এসে একটা ঝোপের কাছে ছাউনি পড়ল আমাদের, সাময়িক ছাউনি। 2 দণ্ড বসে বিশ্রাম নেওয়া যাক। কানে কানে মন্ত্র নিয়ে দুজন এগিয়ে গেল আরও সামনে, সুবিধা মতো জায়গায় কোথায় আছে তা খবর করতে। জায়গা স্থির হলো। সেখানে এসে রাত্রের মতো নতুন করে ছাউনি পড়ল। দলের মেয়েরা রান্না করলো, আমরা সকলে মিলে খেলাম। খাওয়া শেষে গল্প গুজব, ঠাট্টা তামাশা। রাত তখনও অনেক বাকি। সাহেব আমাদের থেকে বেশ কয়েক ক্রোশ পেছনে। কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে গল্প শুনছে, কেউ ঘুমিয়ে নেই। হট্টগোল থেকে দূরে সবাই একই আনন্দে আনন্দিত। আড্ডা বেশ জমে উঠেছে। মেয়েরা গালে হাত দিয়ে গল্প শুনছে, পুরুষরা ফুরুক ফুরুক হুকু টানছে। এমন সময় আমি ঝিনি দিলাম, সাহেব খান পান লাও। চোখের নিমেষে 25টা মানুষের দেহ মাটিতে লুটিয়ে পড়ল। 5 জন তাদের জানা না। দলে 2টি বাচ্চা ছিল। জহির একটিকে কোলে তুলে নিল, অন্যটিকে কোলে তুলে নিল কেইরি। কিন্তু জহিরের কোলের বাচ্চাটা কান্না কিছুতেই থামে না। মায়ের জন্য ছোকরা যেন পাগলা হয়ে উঠেছে। জহির 2-1 দফাকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু ছেলে কিছুতেই বাগ মানবে না। সামনে ছিল একটা পাথর। রেগে গিয়ে জহির তার উপরে দেয় এক আছাড়। অবুঝ শিশু চিরকালের মতো শান্ত হয়ে গেল। আমরা সেই রাতেই আবার নিজেদের পথে পা বাড়ালাম। নবাব সবজি খানের উধাও কাহিনীটিও একই হৃদয়হীনতার বর্ণাঢ্য। তারও নেপথ্যে নায়ক ছিল এই এনায়েত। 2 বছর পরে 1835 সনে একই ভাবলেই সিন কণ্ঠে সে বলে গিয়েছিল সেই ঝিনের কাহিনীটি। সবজি খান হায়দ্রাবাদের নিজাম বাহাদুরের একজন পদস্থ কর্মচারী। লোকে তাকে সবজি খান বলতো, কারণ বিলাসী নবাবের একমাত্র নেশা ছিল
বিশেষ প্রক্রিয়ায় তৈরি ভেষজ পানীয়। সেবার 16 বছরের পুত্রকে সঙ্গে নিয়ে নিজাম দরবার থেকে ভোপালে চলেছেন। দলে তার 2 সহিস, 2 সেপাই, ছেলে আর কৃতদাসী তরুণী। পথে বাবার সঙ্গে কিনে যেন পুত্রের কথা কাটাকাটি হলো। বাপ বেটা দুজনেই 2 পথ ধরলেন। নবাবজাদা এক পথে, অন্য পথে নবাব। রাস্তায় এনায়েত সেলাম করে নবাবের সামনে এসে দাঁড়ালো। হুজুর, আমরা ঘোড়ার কারবারি, ঘোড়া নিয়ে দক্ষিণে গিয়েছিলাম। ভোপাল হয়ে দেশে ফেরার মতলব। আপনিও কি সেদিকে যাচ্ছেন? নবাব মাথা নাড়লেন। এনায়েত বলল, যদি আপত্তি না করেন তবে আমরা আপনার সঙ্গে যেতে চাই। আপনি মান্য লোক, আপনি সঙ্গে থাকলে আমরা ভিনদেশীরা অনেকখানি নিশ্চিন্ত। নবাব আপত্তি করলেন না। ছেলের সঙ্গে ঝগড়া করে মনটা বিষিয়েছিল। ভাবলেন, মন্দ কি, নতুন লোক সঙ্গে থাকলে কথাবার্তায় মেজাজটা একটু হালকা থাকবে। ওরাও একসঙ্গে চলতে লাগলো। পথে দিল খোলা নবাব তার মনের কপাট খুলে দিলেন। তিনি কি করেন, কেমন রোজগার, কি অভ্যাস, কিছু গোপন করলেন না, এমনকি তার সবজি খান নামটির কারণটাও পর্যন্ত। 3 দিন পর এনায়েত তার সঙ্গে সঙ্গে চলেছে, কিন্তু কিছুতেই আর সুবিধা পাওয়া যাচ্ছে না। প্রতিবারই নবাব এমন কোনো জায়গায় এসে ছাউনি ফেলেন যেখানে এনায়েত একদম অসহায়। কিন্তু আর নয়। 4th দিনে একটা বনের পাশ দিয়ে চলছিলেন ওরা। এনায়েত বলল, খান সাহেব, জায়গাটা বেশ ঠান্ডা মতো, অনেকক্ষণ সবজি খাননি আপনি, একটু বিশ্রাম করবেন কি? আমরাও একটু প্রসাদ পেতে পারি। সবজির কথা শুনে নবাবের গলা শুকিয়ে এলো। তিনি বললেন, তা মন্দ বলনি, একটু জিরিয়ে না যাক। কার্পেট পাতা হলো। কৃতদাসী মেয়েটি সবজি তৈরির সরঞ্জাম নিয়ে এলো। নবাব গা এলিয়ে বিশ্রামে বসলেন। ওদের মধ্যে 3 জন নবাবের ডাইনে বায়ে হাঁটু গেড়ে বসল। তারাও আজ প্রসাদ নেবে। সব তৈরি। হঠাৎ বাদশাহী গলায় এনায়েত বলে উঠল, সাহেব খান, তামাকু লাও। সঙ্গে সঙ্গে নবাব উধাও। বাদী সহিষ্ণুতে পাই কারো কোনো চিহ্ন নেই। অনেকদিন পরে কাছাকাছি একটা বাজারে শুধু ঢাল পাওয়া গিয়েছিল, একটা কারুকার্য খচিত সুন্দর একটা ঢাল। যে লোকটি বেচতে এনেছিল তার দাম চেয়েছিল 8 টাকা। শুনে দোকানে সন্দিগ্ধ চোখে তাকিয়েছিল লোকটির মুখের দিকে। পাশের একজন বলে উঠেছিল, বাহ, চমৎকার জিনিস, অনেকটা সবজি খানের যেটা ছিল তার মতো। ওদের কথার ফাঁকে লোকটি কখন মিলে গেছে সেদিকে কারোর নজর ছিল না। অবশেষে ঢালটা যখন সত্যিই সত্যি চেনা গেল, এনায়েত তখন নিজেও সবজি খানের মতো আরো এক রহস্য। সে উধাও। সবজি খানকে খুঁজে পাওয়া যায়নি, কাউকেই পাওয়া যেত না। বছরে গড়ে 40,000 নির্দিষ্ট হিসাবটা মোটেই বাড়াবাড়ি নয়। পরবর্তীকালে এনায়েতের নিজেরাই বলেছিল, তাদের কারো কারো তহবিলে আছে 931টি পান, কারোর 604টি, কারোর 508টি, কারোর 421টি। সবচেয়ে মন্দ ভাগ্য যে তারও স্মৃতির তালিকায় ছিল 24টি হারিয়ে যাওয়া মানুষের ঠিকানা। তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যেত না। খুঁজে পাওয়া যেত না এনায়েতকেও। রোশন জমাদার, রুস্তম খা, এনায়েত, দুর্গা, সংখ্যায় ওরাও সেদিন অসংখ্য, কিন্তু তবুও কারোর চোখে ধরা পড়তো না ওরা, কখনোই না। কেননা সেটা সহজ ছিল না। সাদা চোখে মানুষ স্বপ্নেও সে দৃশ্য ভাবতে পারে না। সে রাত্রে হঠাৎ দুঃস্বপ্নে ঘুম ভেঙে গিয়েছিল এমিলির। বীভৎস স্বপ্ন। চমকে উঠে তিনি ক্যাম্পের খাটটার উপরে বসে পড়েছিলেন। তারপর 2 হাতে চোখ রোগড়ে তাকিয়েছিলেন তাঁবুর ফুলকাটা দরজাটির দিকে, আধ খোলা জানালার একপাশে গুটান ঝাড়ওয়ালা মুখমলের পর্দার দিকে। কেউ কোথাও নেই। শিওরে টিমটিম করে আলো জ্বলছে। দরজার পাশে হিন্দুস্থানি আয়া কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে। বাইরে লোকজনে আনাগোনা, কথাবার্তা। সিপাহীরা রাজ্যকে টহল দিচ্ছে। মিছামিছি উইলিয়ামকে ডেকে পাঠাবার দরকার নেই। বেচারা হয়তো সবে একটু চোখ বুঝেছেন। চাদরটা ভালো করে গায়ের উপর টেনে দিয়ে এমিলি আবার বালিশে মাথাটা এলিয়ে দিলেন। তিনি তখনও জানেন না উইলিয়াম পরদিন ভোরেই তার স্বপ্ন পূরণ করতে চলেছেন। স্লিমের নিজেও তা ভাবতে পারেননি। ছিল যে সে ভোরটি তার জীবনে এক অবিস্মরণীয় স্মৃতি। 1830 সনের কথা। জেলাধীপ তার নিজের জেলা পরিদর্শনে বেরিয়েছেন, সঙ্গে নববধূ এমিলি। 30 মাইল দূরে এক গায়ে এসে সেদিনকার মতো দিনের চারটা ভাঙতে হলো। একটু পরে সন্ধ্যা নামবে।
রাত্রে এতগুলো মানুষ ক্যাম্প করে তুলবে, অসুবিধা হবে। তাছাড়া এই এলাকা তার সুপরিচিত, জায়গাটাও বেশ। রাস্তার পারে বিরাট আমবাগান, ওপারে গায়ের নাম সিলোদা। এক নজর তাকালেই বোঝা যায় বর্ধিঞ্চ গ্রাম। কিন্তু রাত্রিটা কেন? ইচ্ছে করলে আরও 1-8টা দিন এখানে অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। স্লিম্যান আদেশ দিলেন, এখানেই তাঁবু খাটাও। দেখতে দেখতে আমবাগানের আরও একটি গাঁও হয়ে উঠল। এক পাশে এমরির তাঁবু আর এক পাশে সাহেবের নিজের। 2 তাঁবু ঘিরে আমলা, আমিন, সেপাই, খেদমতারদের সারি সারি আস্তানা। আপিস, হিসেল, আস্তাবল দেখে দেখে এমরি ইতিমধ্যে অভ্যস্ত হয়ে উঠেছেন। তিনি জানেন উইলিয়ামের ব্যবস্থা নিরন্ধ্র, তার ক্যাম্পে দুঃস্বপ্নের কোনো অবকাশ নেই। ক্লান্ত এমিলি পরক্ষণে আবার ঘুমিয়ে পড়েছিলেন। খবরটা দিয়েছিল ফিরাঙ্গিয়া, সবে ভোর হয়েছে। এমিলি তখনও বিছানায়। স্লেম্যান হাত মুখ ধুয়ে অভ্যাস মতো কাগজপত্র নিয়ে বসেছেন। এমন সময় হঠাৎ সালাম করে সামনে এসে দাঁড়ালো ফিরাঙ্গিয়া। সে আরেক এনায়েত, নিপুণতম দুর্ধর্ষতম এনায়েত। ফাঁসের কাঠগড়া থেকে সাহেব নিচে কেড়ে রেখেছেন তাকে। এমন মানুষকে তিনি হারাতে রাজি নন, তার কাজ আছে। ফিরাঙ্গিয়া সেই থেকে স্লিম্যানের সঙ্গে সঙ্গেই থাকে। অসময় তাকে নিজের ক্যাম্পে আশা করেনি স্লিম্যান। তিনি একটু বিরক্ত হয়েই যেন অল্প কথায় এড়াতে চাইলেন তাকে। কি চাই? আগে আরও 2 পা কাছে গিয়ে সে ফিরাঙ্গিয়া বলল, যদি অনুমতি দেন তবে একটা কথা বলতে চাই হুজুর। বেশ, বলো। জায়গাটা এবার হুজুর আপনি খুব ভালো পছন্দ করেছেন। ফিরাঙ্গিয়ার গলায় রীতিমতো তৃপ্তির আভাস। স্লিম্যান কিসের জন্য গন্ধ পেলেন। তিনি ভ্রু কুঁচকালেন। হাতের কলমটি ধীরে ধীরে কলম লাইনতে রেখে তিনি ঘুরে বসলেন। তারপর সোজা তাকালেন ওর চোখের দিকে। কি বলতে চাও তুমি? হুজুর, আপনি যে পণ্ডিত আর তার 6 জন লোকের কথা বলেছিলেন, তারা এখানেই আছে হুজুর। তাছাড়া ফিরাঙ্গিয়া বলে চলল, সে হাবিলদার আর তার জন সেপাই গঙ্গাজল নিয়ে আসছিলেন 4 বামুন ঠাকুর। ওরা সবাই এখানেই আছেন, ওদের সঙ্গে জেনানাটিও। কি বলছো তুমি? চেঁচিয়ে উঠল স্লিম্যান। তার যতদূর মনে পড়ে, পণ্ডিত আর তার 6 জন সহচরের দলটি হারিয়ে গিয়েছিল 1818 সনে, মানে 10 বছর আগে। উত্তর ভারত থেকে দক্ষিণে গঙ্গাজল বয়ে আনতে আনতে একটি নারী সহ নর্মদা উপত্যকায় যে 4 জন ব্রাহ্মণ উদা হয়ে গিয়েছিলেন, তাও তখনকারই ঘটনা। হাবিলদার এবং সেপাইদের ঘটনাটি তার বছর 6 পরের, 1824 সনের। হতেই পারে না। স্লিম্যান ধমকে উঠলেন। তুমি কি বলতে চাও 1 যুগ আগে হারিয়ে যাওয়া পণ্ডিত আমার তাঁবুতেই আছে? হ্যাঁ, তাই আছে, অবিচল ফিরাঙ্গিয়া জবাব দিল। তবে হুজুর, ঠিক তাঁবুতে নয়, তাঁবুর তলায়, মাটির নিচে। আমার তাঁবুর মাটির তলায় মানুষ আছে? কার্পেটে জুতোর গোড়িটা ঠুকতে ঠুকতে আবার প্রশ্ন করলেন স্লিম্যান। এই মাটির তলায়? জি হুজুর। কৌতূহলী স্লিম্যান আর বসে থাকতে পারলেন না। তিনি তাঁবু থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়ালেন। সবে ভোর হয়েছে। আমবাগানের ডালে ডালে পাখির কলরব। ভোরের হাওয়ায় পর্বতের খবর। নিচে সবুজ ঘাসের মুখমল, তাতে ছবির মতো তাঁবুর শহর। আস্তাবলের সামনে সহিস ঘোড়ার দলাই মলায় ব্যস্ত। চারদিকে ভালো করে তাকিয়ে স্লিম্যান বলে উঠলেন, তুমি কি বলতে চাও আমার ঘোড়াটা যেখানে দাঁড়িয়ে আছে, তার পায়ের নিচে হাবিলদার আর তার 4 সঙ্গীর কবর? যেখানে এমিলি এখনো ঘুমাচ্ছে, সেখানেই তার খাটের তলায় পড়ে আছে গঙ্গা জলের ভাঁড় নিয়ে ফিরে আসে 4 ব্রাহ্মণ ও 1 ব্রাহ্মণী। ফিরাঙ্গিয়া তখন পাশে এসে দাঁড়ালো। সাহেবের সামনে থেকে সে 1 মোটা মাটি কুড়িয়ে নিয়ে কি যেন ভালোভাবে পরখ করে দেখল। তারপর সগর্বে উত্তর দিল, হ্যাঁ হুজুর, আপনি মাটি করতে হুকুম দিন। যদি ওদেরকে না পাওয়া যায় তবে মিছেই আমি আছি, আমাকে ফাঁসি কাঠে আজই ঝুলিয়ে দেবেন, আমি খুশি মনে রাজি। তক্ষুনি সিপাহীদের তলব করা হলো। তারা গা থেকে কোদাল আর মানুষ নিয়ে এলো। ফিরাঙ্গিয়া নির্দেশ অনুযায়ী সবুজ ঘাসে কোদাল পড়ল। পাশে দাঁড়িয়ে গোটা ক্যাম্প। ওরা 5 ফুট খুলল, কিন্তু হাবিলদার বা তার সেপাই 4 জন কারো কোনো চিহ্ন নেই। স্লিম্যান ফিরাঙ্গিয়ার দিকে মুখ তাকালেন। নিষ্কম্প ফিরাঙ্গিয়া উত্তর দিল, হুজুর জান কবুল, মেহনত করে আরও একটু খুঁড়তে হবে। স্লিম্যান কোদাল চালিয়ে যেতে ইঙ্গিত করলেন।
অবশেষে সত্যিই মানুষের নিশানা পাওয়া গেল। প্রথমে কাফালি, ছেঁড়া ন্যাকড়া, তারপর কয়েকটি উদির বোতাম, এবং তারপরে একসঙ্গে পাশাপাশি 5 জন মানুষ। ফিরাঙ্গিয়া বলল, ও পাশেরটি জমাদার, এ পাশে 4 জন সিপাহী। বিস্ময় বিমূঢ় সুলেমান নাকে রুমাল গুজলেন। বহুত আচ্ছা, তুলে আনো ওদের। এমিলি ততক্ষণে নিশ্চয়ই উঠে পড়েছেন। সুলেমান একজন খেদমতগারকে পাঠালেন তার তাঁবুতে। বলেন, মেম সাহেব কি করছেন, একটু খবর নিয়ে এসো। সে ফিরে এসে জানালো তিনি ছোটা হাজিরা তাঁবুতে চলে গিয়েছেন, মানে ব্রেকফাস্টের টেবিলে। ব্রেকফাস্টের তাঁবুটি সেখান থেকে বেশ দূরে। সুলেমান নিশ্চিন্ত হয়ে বললেন, তবে এবার চলো মেম সাহেবের তাঁবুতে। ততোধিক নিশ্চিন্ত ফিরাঙ্গিয়া উত্তর দিল, সে আপনার মর্জি হুজুর। ফিরাঙ্গিয়ার নির্দেশ মতো এমিলির তাঁবুর দড়ি দ্বারা সব খোলা হলো, মেঝের কার্পেট গুটানো হলো। তারপর তার আঙ্গুলে টানা নিশানা ধরে আবারও কোদাল চলল। খুঁড়তে খুঁড়তে 6 ফুট মাটির তলা থেকে এবার বেরিয়ে এলেন 12 বছর আগে হারিয়ে যাওয়া পণ্ডিত এবং তার 6 জন অনুচর। তারপর তার 1 হাত দূর থেকেই সে গঙ্গা জলবাহী ব্রাহ্মণ 4 জন। তাতে ভিড়ে পড়ে আছে একটি নাতি দীর্ঘ দেহের অবশেষ, সেটি ব্রাহ্মণের। বিজয়ী ফিরাঙ্গিয়ার মুখের দিকে তাকে ঘৃণায় জ্বলে উঠলেন সুলেমান। শান্ত কণ্ঠে ফিরাঙ্গিয়া বলল, আরও আছে দেখবেন হুজুর। না, তখনই স্থান ত্যাগ করলেন সুলেমান। ততক্ষণে খবর পেয়ে পাশের কোরাই গা থেকে সেপাই সমস্ত নিয়ে হাজির হচ্ছেন স্থানীয় থানাদার। হাতের ফর্দটা তার হাতে গুজে দিয়ে অবশিষ্টের দায়িত্ব তার হেফাজতে ছুড়ে দিয়ে ব্রেকফাস্টের টেবিলের দিকে পা বাড়ালেন সুলেমান। এর দৃশ্য অনেকক্ষণ ধরে দেখা যায় না। এমিলি জানেও ওর মুখের অস্পষ্ট শব্দটা স্পষ্ট করে শুনলেন। এসবের কিছুই তার তখনও জানার কথা নয়। অপ্রস্তুত উইলিয়াম শঙ্কিত হয়ে উঠলেন। ভোর হতে না হতেই কোন আহাম্মক এসব কথা বলে গেল ওকে। তাই নিঃশব্দে চামচটা হাতে তুলে নিলেন। খেতে খেতেই এমিলি বিভৎস সেই স্বপ্নের কথা তুললেন। সে তুমি ভাবতে পারবে না কি দৃশ্য, হরিবল হরিবল দৃশ্য, বিভৎস। দেখবে তা মনে মনে হেসে স্ত্রীকে নিয়ে তার তাঁবুর দিকে পা বাড়ালেন সুলেমান। বিস্মিত এমিলি বিস্ফোরিত চোখে দেখলেন কাল রাত্রে যেখানে তার তাঁবু ছিল সেই জায়গাটা কোনো জাদু বলে যেন অদৃশ্য আর শূন্য। কাছে এসে দেখা গেল শূন্য নয়, সেখানে হাঁ করে আছে মস্ত বড় এক কবর, পাশে কাপড়ে ঢাকা 60টি শব। কাল রাতে যারা তোমাকে ভয় দেখিয়েছিল তারা এরা। সুলেমানের ইঙ্গিতে সেপাইরা কঙ্কালগুলোর মুখের উপর থেকে কাপড়টা ভালো করে টেনে দিয়েছিল। এদের দেখে কোনো ভয় নেই ডিয়ার, ওরা 12 বছর আগে থেকে মৃত। ইনক্রেডিবল, চোখের রুমাল দিয়ে আর্তনাদ করে উঠেছিলেন এমিলি। আমি যে স্বপ্নে ওদেরই দেখেছি। হ্যাঁ তাই, মুচকি হেসে স্ত্রীর হাত ধরে তার নিজের তাঁবুতে ফিরে নিয়ে গেলেন সুলেমান। যেতে যেতে বলেছিলেন, আমি কিন্তু স্বপ্নে কখনো দৃশ্য কল্পনা করতে পাইনি, কেউ পারে না। নিখুঁত কবর, নিপুণের হাতে নিরন্তর বন্দোবস্ত। সুলেমান লিখছেন, 1822, 1823, 1824 এই 3 বছর আমি নরসিংপুরের জেলায় ছিলাম। সে সময় এমন করে চুরি, ডাকাতি, খুন বা রাহাজানি হয়নি যার খবর আমি জানতাম না। প্রতিটি অপরাধের খুঁটিনাটি আমার কাছে এসে পৌঁছাত। প্রত্যেকটি ঘটনা আমি নিজে মন দিয়ে পরখ করে দেখতাম, কিন্তু তবুও কোনোদিন একবারের জন্য এই দৃশ্য কল্পনা করতে পারিনি। সেদিন যদি কেউ আমাকে বলতো আমার কাছারি থেকে প্রায় 400 কোষ দূরে কুন্দলি গায়ে এমন মানুষ আছে যাদের হাতের ছোঁয়ায় প্রতি বছর শত শত পথিক অদৃশ্য হয়ে যায়, তবে নিশ্চয়ই আমি তাকে পাগল বলে উড়িয়ে দিতাম। কিংবা কেউ যদি আমাকে বলতো আমার অফিস থেকে মাত্র 1 দিনের পথ হাঁটলেই এমন একটি গায়ে পৌঁছান যায় যেখানে মাটির তলায় হাজার হাজার হারিয়ে যাওয়া মানুষের বাস, তাহলে নিশ্চয়ই তাকে নির্বোধ বলে বিদায় করে দিতাম আমি। কিন্তু আশ্চর্য, এই আজ 2টি খবরই সত্য হলো। এই সত্য জানার আগে অনেক কাল অপেক্ষা করতে হয়েছিল সুলেমানকে। ফিরাঙ্গিয়ার সঙ্গে না থাকলে সিলোদা হয়তো চিরকাল তার কাছ থেকে একটা সাধারণ গা হয়ে থাকত। ডায়েরির পাতার পথের ধারের আম্রকুঞ্জটি শুধু ছায়া, শান্ত আর ফুরফুরে হাওয়া স্মৃতি হয়ে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলত। 6 ফুট মাটির তলা থেকে কোনদিন তার আত্মীয় বন্ধুদের জন্য দিনের আলো ফিরে আসতো না। হাবিলদার, পণ্ডিত এবং ধর্মপ্রাণ ব্রাহ্মণ 4 জনের কঙ্কাল।
সবুজ ঘাসের নিশ্চিন্ত আচ্ছাদনের তলায় চিরকালের জন্য লক্ষ্যচুকুর অন্তরালে তারা থেকে যেতেন। সবাই তাই থাকতেন। কখনো সখনো শেয়াল কিংবা বেপরোয়া বাদলের ধারা প্রাণপণ চেষ্টায় রহস্য কিঞ্চিত পরিমাণে লঘু করে আনত, কিন্তু দর্শকরা তখনও অসহায়। তারা হুড়োয় এনায়েতরা যখন কম মনোযোগী হয় তখনও তাদের চেনা দেয়। 1829 সনের কথা। ক্যাপ্টেন বর্থউইক তখন মালবে পলিটিক্যাল এজেন্ট। সহসা জরুরি খবর, রতলাম স্টেটে একবার আসা আবশ্যক। মিলেরা খেপে গেছে। সম্প্রতি তারা গোপনে 5টি মানুষকে খুন করে রেখে গেছে। ঘটনা নাগালের বাইরে চলে যাওয়ার আগে সাহেবের একবার এখানে আসা দরকার। তক্ষুনি ঘোড়ার পিঠে চাপলেন তরুণ বর্থউইক। সঙ্গে নিলেন স্লিমানের দেওয়া একটি তিলহাই, মানে গুপ্তচর। রাতলামে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করলেন তিনি। দেহগুলো যেখানে পাওয়া গেছে তার পাশে বড় রাস্তা থেকে অদূরে একটি আমবাগান। বর্থউইক স্লিমানের অন্যতম সহকর্মী, অনুচর। নাকে তিনি কম্বরের গন্ধ পেলেন, কিন্তু আশ্চর্য এই, স্থানীয় লোকেরা তবু বলেই চলেছে এ নিশ্চয়ই ভিলদের কাণ্ড। আবারও খেপে উঠেছে বন্যরা। সাহেবের উচিত এর যাই হোক একটা কিছু বিহেদ করা। কারোর কথা কান না দিয়ে বর্থউইক জানতে ছিলেন এ পথে কিছু 2-4 দিনের মধ্যে কোনো তীর্থ দলের যাত্রী হেঁটে গিয়েছিল। আগে হ্যাঁ, উত্তর দিলেন একজন। তবে 2-4 দিনের মধ্যে নয়, তীর্থ থেকে গুজরাটের দিকে দলটি গেছে প্রায় আজ 1 সপ্তাহ হবে। বর্থউইক মনে মনে হিসাব করলেন, তবু ধীরে সুস্থে যদি ওরা হেঁটে থাকে তাহলেও 7 দিনে কমপক্ষে অন্তত এক সময় লেগেই গেছে। স্থানীয় পুলিশ অফিসারদের দিকে ঘুরে তিনি হুকুম দিলেন, ভিলদের কথা ছেড়ে এক্ষুনি আপনি বেরিয়ে পড়ুন। তেমন কোনো দল সামনে পেলে তাদেরকে আটক করে ধরে নিয়ে আসুন। থানাদার মাথা চুলকাতে বলতে লাগলেন, হুজুর, আমরা সামান্য পুলিশ। তাছাড়া এখানে কোনো বড় ঘোষর সিপাইও নেই। এমত অবস্থায় বর্থউইক পকেট থেকে একটা কাগজ বের করলেন। তারপর খসখস করে তাদের 2টি ছোট্ট লিখে দিয়ে বলেন, এই সহকারী নির্দেশ। এতে বলে দেওয়া হলো, পথে যে কোনো গ্রামে যেই কোনো তহসিলে আপনি সাহায্য প্রার্থী হবেন, সেখানে আপনাকে প্রয়োজনে সাহায্য দেওয়া হবে। নিন, আর দেরি করা ঠিক নয়। পথে পথে খবর নিতে নিতে এগিয়ে চলেন ইন্সপেক্টর। কোথাও কোনো পথিকে দেখা নেই। 6 দিন চলার পর একটি গায়ে এসে খবর পেলেন, তার আগে একটি মস্ত দল এই পথ দিয়ে হেঁটে চলে গেল। গ্রামটির নাম দোখলা। থানাদার হিসেব করে দেখলেন তিনি বর্থউইক থেকে প্রায় 150 মাইল দূরে চলে এসেছেন। এখন আর ভয়ে পিছিয়ে যাওয়ার অর্থ হয় না। গ্রামের মোড়লের কাছে তিনি সাহায্য প্রার্থী হলেন। বললেন, কোম্পানির আদেশ, আমাকে লোক দিয়ে সাহায্য করতে হবে। দোখলার নাম মাত্র গা, মাত্র কয়েক ঘর মানুষের বসত সেখানে। অসহায় মোড়ল 2-3 জন তরুণের বেশি জোগাড় করতে পারলেন না। ইন্সপেক্টর তাদের নিয়ে পা বাড়ালেন সামনে। মনে মনে ঠিক করে ফেলেছেন, খুন খারাপের কথা তোলা উচিত হবে না। তিনি জানেন এই জেলায় আফিংয়ের কারবারের একচেটিয়া অধিকার সরকারের। তিনি তারই চোরা কারবারের অভিযোগ তুলে ওদের গ্রেফতার করবেন। দলটা সামনে পড়া মাত্র ইন্সপেক্টর ঘোড়া থেকে নেমে পড়লেন। তারপর দলপতি মনে হলো যাকে, সে মানুষের দিকে হাত তুলে বললেন, সালাম। সালাম ও তো দিল উমরাও। ইন্সপেক্টর এগিয়ে গিয়ে বললেন, আমি আফিংয়ের দারোগা। তোমাদের কাছে চোরাই আফিং আছে। বুলবারা থেকে ফৌজ কর্তৃপক্ষ তাই আমাকে পাঠিয়ে দিলেন। তোমাদের সেখানে ফিরে যেতে হবে। ওরা একসঙ্গে প্রতিবাদ করে উঠল, আমরা তীর্থযাত্রী হুজুর, আমাদের সঙ্গে আফ্রিকান কোনো সম্পর্ক নেই। তাছাড়া আমরা তো আপনাদের সামনেই, তালাশ করে দেখুন। এই আমাদের তল্পা হারিয়ে করি, যদি কিছু পান তাহলে না হয় ধরে নিয়ে যাবেন, নয়তো মিছিমিছি কেনই করতে কষ্ট দেবেন। ইন্সপেক্টর লোকগুলোর মুখের দিকে তাকালেন। গরিব সন্দেহ নেই, শত চিহ্ন পোশাক, পায়ে কারো জুতো নেই, দেহে বিলাসে কোনো ছাপ নেই, চোখে খুনি বিন্দুমাত্র লক্ষণ নেই। তবুও বর্থউইকের নির্দেশ। তিনি নিস্পৃহ গলায় বলে চলেন, দেখো, এটা কোম্পানির রাজত্ব। তোমরা যদি আমার কথায় রাজি না হও তবে কোম্পানি ঘোষ শহরে এসে ধরে নিয়ে যাবে তোমাদের। তখন কি ভালো হবে? তার চেয়ে আমার কথা শোনো, আফিং থাক আর নাই থাক, তোমরা তল্পা নিয়ে আমার সঙ্গে চলো। যদি কিছু না পাওয়া যায় তবে কোম্পানি মিছিমিছি আটক করে কেন রাখবে তোমাদের? ওরা নিজেদের মধ্যে ফিসফিস করে কি যেন বলাবলি করলো। তারপর একজন বলে উঠল, বেশ চলুন। ইন্সপেক্টর ওদিনে পথে নামলেন। বলওয়ারা সেখান থেকে 2 দিনের পথ, সঙ্গে মাত্র জনাকয় পুলিশ, অথচ ওদের বিরাট দল। থানাদার চিন্তিত, লোকগুলো যদি সত্যিই খুনি হয়।
সন্ধ্যা হলে টিকায় এসে থানাদার রাস্তা পাতলেন মোড়লের ঘরে। ওরা রাত কাটালো পুলিশের সঙ্গে বাইরে, কিন্তু আশ্চর্য, ঘরে দেখা গেল একটি মানুষও পালায়নি। সবাই তেমনি আছে, তেমনি হাসি খুশি, তেমনই নিশ্চিন্ত। দেখে ইন্সপেক্টরের মায়া হলো। নেহাত বর্থিকের আদেশ, নদে এদের এভাবে মিছিমিছি কষ্ট দিতেন না তিনি। বলুয়ারায় আগে খবর পাঠানো হয়েছিল। ওরা সেখানে পৌঁছানো মাত্র বিরাট এক পুলিশ বাহিনী এসে তাদের ঘিরে ফেলল। এবার শেষ পরীক্ষা। ঘোড়া থেকে নেমে ইন্সপেক্টর সোজা দাঁড়ালেন। তারপর ধীর গলা বললেন, তোমরা আফিংয়ের চোরাকার বাড়ি নাও, তোমরা খনি। ওরা সকলের সমস্যার আপত্তি জানালো। সাহেব, তোমার ভুল হচ্ছে, আমরা তীর্থযাত্রী, তীর্থ করতেই গুজরাতে ফিরছি। ইন্সপেক্টর আবারও লোকগুলোর দিকে তাকালেন। ওদের চোখে মুখে কোনো ভাবান্তর নেই। 3 দিন ধরে যেমন দেখছেন তেমনই সরলপ্রাণ গ্রামবাসী। হঠাৎ তারা ঝঞ্ঝাটে পড়েছে, ফলে কারো কারো মুখে বিরক্তির ছাপ দেখা দিয়েছে, কিন্তু কোথাও আতঙ্ক বা উদ্বেগের লেশমাত্র নেই। তবু শেষ চেষ্টা করতে হবে। তিনি চেঁচিয়ে উঠলেন, ওসব বাজে কথা। আমি জানি না 10 দিন আগে রাগল ঘরমে 5 জন মানুষকে খুন করে এসেছো তোমরা, তোমরা খুনি। দলের একজন ধীর পায়ে এগিয়ে এলো তার দিকে। সাহেব, মিছিমিছি কেন গরিবদের উপর হামলা করছো? এই কাগজটা একবার দেখো। লোকটি কোচর থেকে এক ফালে কাগজ বের করে ইন্সপেক্টরের মুখের সামনে তুলে তুলল। বিস্মিত ইন্সপেক্টর দেখলেন সেটি একটি অনুমতিপত্র। রাজ সরকার থেকে তাদের তীর্থযাত্রী হিসেবে গোটা ভারত দেখবার অনুমতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে কোম্পানির তরফ থেকে পথের আপদ বিপদ তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া হয়েছে। স্পষ্ট ভাষায় লিখিত দলিল, নিচে ভারপ্রাপ্ত কর্মচারী স্বাক্ষর, সিলমোহর। সন্দেহের কোনো অবকাশ নেই। ইন্সপেক্টর ভাবনায় পড়লেন, সত্যি সত্যি যদি ওরা খুনি না হয়, তাছাড়া এই কাগজটা দেখবার পরও ওদেরকে আটকে রাখার কোনো অধিকার আছে কিনা সেটাও বিবেচ্য। কিন্তু ছেলে দিলেই কি বা কী কৈফিয়ত দেবেন তিনি বর্তিককে? তার নির্দেশ তো স্পষ্ট, দলটিকে যেখানে পাবে ধরে নিয়ে আসবে। যাই হোক, সে আমার দায়িত্ব। ইন্সপেক্টরকে সেই নির্দেশ অমান্য করার সাহস পেলেন না। তিনি বললেন, এই কাগজ মিথ্যে এমন কথা আমি বলছি না, কিন্তু বর্থক সাহেবের নির্দেশ, তোমাদের জাউরা নিয়ে যেতে হবে। সাহেব সেখানে তোমাদের জন্য অপেক্ষা করে বসে আছেন। অগত্যা কি উপায়? ওরা জবাব দিল, বেশ, তাই চলো। তোমরা কোম্পানির কর্মচারী, মহামান্য রাজা বাহাদুর, তোমরা যেমন মর্জি করবে তাই হবে। আমরা যাচ্ছি সাহেব, কিন্তু কথা দাও, যদি সেখানেও কিছু না পাও তবে এমনি আরেকটা কাগজ লিখে দেবে। দিনকাল যা পড়েছে, 2 দফা পারমিট থাকলে সে সবদিই ঠিকানায় পৌঁছানো যাবে। বলো সাহেব, দেবে? নিশ্চয়ই। বর্থক যদি তোমাদের ছেড়ে দেন তবে আর তোমাদের পারমিট দিতে ভয় কি? তাছাড়া তো দরকার হবে না। বর্থকের নামটি যথেষ্ট যদি মনে রাখতে পারো। খুনের দেয় অন্তত, তারপর আর কেউ তোমাদের আটকাবে না। নাও, দেরি নয়, চলো। জরা থেকে আর ফেরা হয়নি ওদের, কেননা বর্থউইক দ্বিতীয় স্লিম্যান। তিনি যখন জাল ফেলেন তখন সে নির্ভুল তাক, তাতে কখনো ভুল মানুষ ধরা পড়ে না। কিন্তু তা হলেও ওরা যে এত সহজে খুনি প্রমাণিত হয়ে গেল, তার পেছনে শুধু বর্থউইক নন, আরও একজন ছিল। সে ওদেরই দলের একজন মানুষ। জড়ার পথে সে রণে ভঙ্গ দিয়েছিল। ইন্সপেক্টরের কানে কানে বলেছিল, সাহেব, তোমার অনুমান ঠিক, আমরা সত্যিই খুনি। যদি এই কথাটি জানা না থাকতো, তাহলে শুধু কটি কবরের জোরে সত্যি সত্যি ওদের অপরাধ প্রমাণ করা যেত কিনা বর্থউইক নিজেও তা জানেন না। কেননা মানুষগুলো দেখতে যেমন নির্দোষ, তেমনি তাদের সঙ্গে তল্পিতল্পাগুলো। কোথাও কোনো হাতিয়ার নেই, কোনো চোরাই ধন নেই। দেহে যেমন তাদের তীর্থযাত্রীর বেশ, তেমনি তাদের পদ চলার আয়োজন। নিজে স্বীকার না করলে এনায়েত এক অবিশ্বাস্য কাহিনী। কখনো কখনো অবশ্য লুটের মালও সঙ্গে থাকত, কিন্তু এনায়েতরা তখনও ধরা ছোঁয়ার বাইরে। কেননা হিন্দুস্থান এক বিচিত্র দেশ। সেখানে পথে পথে যেমন অসংখ্য মানুষ হারিয়ে যায়, তেমনি অসহায় পথিকের বন্ধুও হয় অনেক। শুধু বন্ধু নয়, সেবার ওরা বান্ধবীও পেয়েছিল 2 জন। গত শতকের 2য় দশকের কাহিনী। নিজাম বাহাদুরের এক পদস্থ কর্মচারী নাগপুর থেকে তার দেশের বাড়িতে চলেছেন। দূরের পথ, জব্বলপুর হয়ে যেতে হবে। সঙ্গে তার এক পুত্র, 2 কন্যা এবং আরও 2টি তরুণ। মেয়ে 2টি,
অবিবাহিত তরুণী। কথা আছে জব্বলপুরে গিয়ে তাদের বিয়ে হবে। তরুণ দুটি বর, বাবা তাদের পছন্দ করে নিজের ঘরে নিয়ে চলেছেন। সেখানেই ধুমধাম করে বিয়ে দেওয়া তার মতলব। চলতে চলতে পথে একদল পথিকের সঙ্গে তাদের দেখা হয়ে গেল। তারপর যথারীতি ক্রমে আলাপ এবং সৌহার্দ্য। ওরা একসঙ্গে চলতে লাগলেন। কদিন পরে এক গ্রামে এসে আস্তানা গাড়লেন তারা। দরবারি ভদ্রলোক আশ্রয় নিলেন মোড়লের বাড়িতে। ওরা গায়ের এক কোণে পথের ধারে নিজেদের তাঁবুতে। সে রাতে গায়ের সেই কোণটিতে আগুন লাগলো। একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। রাতে ভালো ঘুম হলো না। ভদ্রলোক ভোরে গা ছাড়তে মনস্থ করলেন, কিন্তু পথে নেমে দেখা গেল তার সঙ্গীরা নেই। উদ্বিগ্ন ভদ্রলোক খবরাখবর করে জানলেন চৌকিদার ওদের থানায় ধরে নিয়ে গেছে। রাতে ওরাই নাকি গায়ে আগুন লাগিয়েছে। ভদ্রলোক বললেন, বেশ করেছে, চলো তবে এগোনো যাক। কিন্তু মেয়ে দুটি নড়বে না। কদিনে দলে কারো কারোর সঙ্গে বেশ অন্তরঙ্গতা হয়ে গেছে। কি চমৎকার গল্প বলতো লোকগুলো, কি চমৎকার গান গাইতো। তারা কিছুতেই ওদের এভাবে পুলিশের হাতে ফেলে দিয়ে যাবে না। আদরে মেয়ে। উপায়ন্তরহীন ভদ্রলোক অজ্ঞতায় চললেন থানার দিকে। থানাদার তাকে দেখে সালাম করে উঠে দাঁড়ালো। ভদ্রলোক বললেন, কেন মিছিমিছি আটক করে রেখেছ ওদের? আজ কদিন একসঙ্গে চলেছি, কিন্তু একবারও তো মনে হয়নি ওরা ডাকু। তাছাড়া আমিও মানুষ নিয়ে নাড়াচাড়া করি। আপনি কি বলছেন ওরা নির্দোষ প্রতীক মাত্র? হ্যাঁ, তাই। মেয়ে দুটিও মাথা নাড়ল। কি বলবো দারোগা সাহেব, যা চমৎকার গান গায়। মেয়ে দুটির মুখের দিকে তাকিয়েছিলেন থানাদার। তারপর পাশের চৌকিদারটির দিকে ফিরে হুকুম দিয়েছিলেন, ওদের ছেড়ে দাও। তাই দেওয়া হলো। তল্লাশি হলো না, জিজ্ঞাসাবাদ হলো না, মানুষগুলো ছাড়া পেয়ে গেল। অথচ সেদিনই খবর এসেছে নাগপুর থেকে জব্বলপুরের পথে 3 জন পথিক হারিয়ে গেছে। তারা ব্যবসায়ী, সঙ্গে দামি রেশমি কাপড় ছিল। আগুনের কারণ হিসেবে নয়, থানাদার সেই খবর পেয়েই আটক করেছিলেন ওদের, কিন্তু রাখা গেল না। মেয়ে দুটির চোখের দিকে তাকিয়ে বিনা তল্লাশিতেই মানুষগুলোকে ছেড়ে দিতে হলো। দল ছাড়া বন্ধুদের দলে ফিরে পেয়ে পুরনো কর রাজকর্মচারী সপরিবারে আবার জব্বলপুরের দিকে যাত্রা শুরু করলো। তিনি এখন আনন্দিত পথিক, কেননা মেয়ে দুটির মুখে হাসি ফুটেছে। তাছাড়া তার নিজের খাতিরও বেড়েছে। জব্বলপুরে এসে আবার নতুন ঝামেলা। দলপতি ভদ্রলোককে ধরে বললেন, আমাদের মনে হচ্ছে পুলিশ এখানেও গোলমাল বাঁধাবে। আপনাকে এবারও দয়া করে একটু সাহায্য করতে হবে। এ কথা শুনে মেয়ে দুটিও আলোচনা যোগ দিল। আমরা থাকতে তোমাদের ভয় কি? কি নিয়ে গোলমালটা বাঁধাবে পুলিশ, তাই শুনি। এবার তার কোথাও আগুন লাগেনি। দলপতি হাওয়ায় বিপদের গন্ধ পেয়েছে। সে বলল, আগুনের কথা না দিদিমণি, আমাদের সঙ্গে অনেক জিনিসপত্র। হয়তো কাস্টমস চৌকির লোকেরা তাই দেখবার নাম করে আরো 2 দিন আটকে রাখবে। আমি থাকতে তাও কি কখনো হয়? উত্তর দিলেন নিজামের গর্বিত ওমরাহ। তোমাদের মালগুলো আমাদের সঙ্গে দিয়ে দাও দেখি। তাই হলো। কাস্টমস চৌকির পুলিশও নাগপুর থেকে খবর পেয়ে গেছে। তারা সতর্ক হয়েই ছিল, কিন্তু তাতে কোনো কাজ হলো না। দলটি এলো, কিন্তু তাদের হাত পা খালি। লুটের মাল বলে সন্দেহ করা নিয়ে যেতে পারে, সঙ্গে তাদের তেমন কোনো জিনিসও নেই। ওরা নিরাপদে চৌকি পার হয়ে গেল। একটু পরেই চৌকিতে এলেন নিজাম বাহাদুরের পুরনো কর্মচারী। পরিচয় দিতে হলো না। চেহারা বেশবা সব দেখে চৌকির দারোগার সেলাম ঠুকে তার পথ ছেড়ে দিলেন। সঙ্গে লটবহর তল্লাশিও প্রশ্ন ওঠে না। খানদানি মানুষ, দূরপথের যাত্রী, সঙ্গে জিনিসপত্র তো থাকবেই। তাছাড়া দারোগা দেখলেন 2টি তরুণী মেয়ে বড় বড় 2টি পুটলির উপর বসে আছে। ওদের উঠতে বলা বেইজ্জতি করা হবে। বিনা বাক্য ব্যয়ে তিনি যাত্রীদের ছেড়ে দিলেন। রেশমের গার্ড দুটি সামনে ছুড়ে দিয়ে খিলখিল করে হেসে উঠেছিল 2টি মেয়ে। দেখলে তো তোমাদের 7 রাজার ধন মানিক কেমন নিয়ে এলাম। এবার বলো আমরা কাজের কিনা। ওরা বলল, সে কথা আর বলতে, ভাগ্যিস আপনারা ছিলেন। গার্ড দুটি দুজনের পিঠে তুলে দিতে দিতে দলপতি বলেছিল, বেঁচে থাকলে মাজান তোমরা রাজরানী হবে, বাদশার পাট বিবি, চাই কি সুলতানা।
কিন্তু ওরা তা হতে পারেনি। তামাম হিন্দুস্তানের কোনো হারেমে নিজামের অতি প্রিয় ওমরাহের ঘরে সেই মেয়ে দুটিকে কোনোদিন আর খুঁজে পাওয়া যায়নি। তাদের বাবা নিজাম দরবারে গর্বিত সেই ওমরাহটি, তার পুত্র ভৃত্য 4 জন, কাউকেই না। এমনকি যে ছেলে দুটির সঙ্গে ফুটফুটে সেই মেয়ে দুটির কদিন বাদে শাদী হওয়ার কথা, তাদেরও না। ওরা সবাই চিরকালের মতো হারিয়ে গিয়েছিল। দিনের পর দিন সে অপরিচিত সহযাত্রীদের নিয়ে একসঙ্গে 20 দিন পথে ছিলেন ওরা। 200 মাইল পথে প্রতিদিন তারা একই জায়গায় থেকেছেন, নিজেদের খাবার থেকে সহযাত্রীদের খাইয়েছেন, ওদের বিপদে মানুষের ধর্ম মেনে পাশে এসে দাঁড়িয়েছেন। কিন্তু তবুও 21 দিনের দিন আর খুঁজে পাওয়া যায়নি ওদের। কেননা সরল প্রাণ গ্রাম্য পথিক হিসেবে দরবারি বাবা যাদের নিজের তাবর স্বেচ্ছায় ডেকে বসতে দিয়েছিলেন, তারা আসলে তা ছিল না। মেয়ে দুটি জানতো না। ভালোবাসার ভান করলেও ওরা হৃদয়হীন মানুষ। ইতিহাসের হিংস্রতম নিপুণতম খুনি। ওরা ঠগী।